আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমে জানাবো, এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে রাশিয়া। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি নিয়ে ভাবছে রাশিয়া, এমনটাই জানিয়েছে রুশ প্রেসিডেন্টের কার্যালয়। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ আজ জানিয়েছেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যে সংকটের সমাধান সম্ভব। রুশ সংবাদ মাধ্যম টিআরটির প্রতিবেদন থেকে তথ্য নিশ্চিত করা হয়েছে। এরপর জানাবো, মার্কিন দূতাবাস অভিমুখে পদযাত্রার ঘোষণা গাজায় বন্দীদের পরিবারের। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এদিকে অবশেষে গাজায় ত্রাণ পাঠানোর অনুমতি দিল ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বিদেশি দেশগুলোকে আজ থেকে সাহায্য পাঠানোর অনুমতি দিল ইসরায়েল। একজন সামরিক কর্মকর্তার বরাত দিয়ে তথ্য জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী রেডিও। তবে এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধের তাৎক্ষণিক কোনো জবাব দেয়নি ইসরায়েলের সামরিক মুখপাত্র। এদিকে কোটা সংস্কার আন্দোলনের সময় ২০২৪ সালের ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর দফায় দফায় নৃশংস হামলা চালায় ছাত্রলীগ। এই হামলায় আহতদের একটি বড় অংশ ছিল নারী শিক্ষার্থী। ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের টার্গেট করে বেধড়ক পিটিয়েছে বলে অভিযোগ করেছে তারা। এবং সর্বশেষ জানাবো, অবশেষে জানা গেল জামাতের সমাবেশে খরচের পরিমাণ। রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে গত ১৯ জুলাই সবথেকে বড় জাতীয় সমাবেশ করে বাংলাদেশ জামাত ইসলাম। সমাবেশকে কেন্দ্র করে কয়েক হাজার বাস ভাড়া নেওয়ার পাশাপাশি রিজার্ভ করা লঞ্চ, ট্রেন সহ বহু যানবাহন ব্যানার ফেস্টুনে সজ্জিত করা হয় পুরো ঢাকা। তাই অনেকের মনে প্রশ্ন, এত বড় সমাবেশ করতে কত টাকা খরচ হয়েছিল জামাতের? অবশেষে বাংলাদেশ জামাত ইসলাম আমির মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, এই সমাবেশ করতে তাদের প্রায় ৩ কোটি টাকার মতো খরচ হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে রাশিয়া। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি নিয়ে ভাবছে রাশিয়া, এমনটাই জানিয়েছে রুশ প্রেসিডেন্টের কার্যালয়। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ আজ জানিয়েছেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ইহুদিবাদী ইসরায়েলকে চরম শিক্ষা দিতে চায় রাশিয়া। তাই মুসলিমদের ভালোর জন্য এবার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে চান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, আমরা চাই, রাশিয়ার সবাই চায়, আমরা ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে একটি ভালো রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই। ইহুদিবাদী ইসরায়েলরা যেভাবে গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে সেটি কোনোভাবে গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতে যেন কেউ এই ধরনের কোনো গণহত্যা চালাতে না পারে, তাই ফিলিস্তিন রাষ্ট্রকে এবার স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে রাশিয়া। রাশিয়ার পক্ষ থেকে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। রাশিয়া জানিয়েছে, আমরা চাই একটি দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান খোঁজার জন্য, যে দুটি রাষ্ট্র হলে আর কোনো হানাহানি থাকবে না, আর কোনো ঝামেলা থাকবে না। সুতরাং ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলে খুবই চমৎকার হতো বিষয়টি। এ কারণে রাশিয়া এবার চাইছে যে তারা ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। আর এ কারণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং খুব দ্রুত সময়ের মধ্যে তারা বিষয়টিকে নিয়ে ভাবছে এবং খুব দ্রুত সময়ের মধ্যে তারা এই বিষয়টি নিয়ে একটি সিদ্ধান্ত জানাবে বলে জানানো হয়েছে। মার্কিন দূতাবাস অভিমুখে পদযাত্রার ঘোষণা গাজায় বন্দীদের পরিবারের। গাজায় যুদ্ধবিরতি চুক্তির দাবিতে মার্কিন দূতাবাস অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছে গাজায় বন্দীদের পরিবার। আজ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় যুদ্ধবিরতি চুক্তির দাবিতে মার্কিন দূতাবাস অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছে গাজায় বন্দীদের পরিবার। আশা করা হচ্ছে তাদের ডাকে সাড়া দিয়ে হাজার হাজার মানুষ
তেল আবিবের রাস্তায় নেমে আসতে পারে। তারা তেল আবিবে অবস্থিত মার্কিন দূতাবাসে একটি স্মারকলিপি জমা দেওয়ার কথা রয়েছে। সেখানে তারা একটি ব্যাপক যুদ্ধবিরতির আহ্বান জানাবে, যেন গাজায় বন্দিজীবিত ও মৃত সবাইকে উপত্যকা থেকে ফেরত আনা যায়। উল্লেখ্য, চলমান গাজা যুদ্ধে আজ ৬৫৭ দিন। এ সময় গাজায় অন্তত ৫৯,৬৭৬ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়াও গাজায় অন্তত ১,৪৩,৯৬৫ জন আহত হয়েছে। এখন পর্যন্ত ১১,০০০-এর বেশি ফিলিস্তিনি নিখোঁজ রয়েছে। এ অবস্থায় বাস্তুচ্যুত রয়েছে আরও হাজার হাজার মানুষ। ইহুদিবাদী ইসরায়েল প্রতিনিয়ত নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়ে বর্বরতা চালাচ্ছে। আর এভাবে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যার মাধ্যমে তারা যে গ্রেট ইসরায়েল তৈরি করার স্বপ্ন দেখছে সেটি তারা বাস্তবায়ন করতে চায়। এ কারণে তারা সেভাবেই এগিয়ে চলেছে। তাদের লক্ষ্য হচ্ছে মধ্যপ্রাচ্যের সমস্ত মুসলিম রাষ্ট্রগুলোকে নিষ্ক্রিয় করে দিয়ে তারা তাদের মতো করে একটি নতুন রাষ্ট্র গঠন করতে চায়, যে রাষ্ট্র শুধুমাত্র ইহুদিবাদীরাই পুরো বিশ্বকে নেতৃত্ব দেবে। আর কিয়ামতের আগে এটি তাদের সেই চূড়ান্ত চক্রান্ত বলে মনে করা হয়। আর এভাবেই ইহুদিবাদীরা এখনও গাজায় নির্বিচারে মানুষ হত্যা করে চলেছে। তারপরও তাদেরকে কেউ কিছু বলতে পারছে না। পুরো মুসলিম বিশ্ব এখন চুপ হয়ে বসে আছে। অবশেষে গাজায় ত্রাণ পাঠানোর অনুমতি দিল ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বিদেশি দেশগুলোকে শুক্রবার থেকে সাহায্য পাঠানোর অনুমতি দিল ইসরায়েল। একজন সামরিক কর্মকর্তার বরাত দিয়ে তথ্য জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী রেডিও। এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধের তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি ইসরায়েলের সামরিক মুখপাত্র। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত মার্চ মাসে ফিলিস্তিনি উপত্যকায় ত্রাণ সহায়তা প্রবেশ বন্ধ করে দেয় ইসরায়েলের পর থেকে উপত্যকাটিতে অনাহারে ১০০ জনের বেশি মানুষ মারা গেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে যুদ্ধরত ইসরায়েল মে মাসে অবরোধ তুলে নিয়েছে। তবে হামাসের হাতে সহায়তা পৌঁছানো রোধ করতে বিধিনিষেধ আরোপ করেছে দখলদার বাহিনী। জুলাইয়ের প্রথম ২ সপ্তাহে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ গাজায় তীব্র অপুষ্টির শিকার ৫,০০০ শিশুর চিকিৎসা করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেয়েসাস বলেছেন, ত্রাণ সহায়তার উপর অবরোধে গাজা মানবসৃষ্ট গণ অনাহারে ভুগছে। ইহুদিবাদী ইসরায়েল এখনও নির্বিচারে গাজায় মানুষ মারছে আর সেখানে কোনো মানুষকে খাদ্য সহায়তা দিচ্ছে না। অবস্থায় পুরো গাজার অবস্থা খুব ধ্বংসাত্মক হয়ে দাঁড়িয়েছে। অবস্থায় ইহুদিবাদী ইসরায়েল এখনও নির্বিচারে মানুষকে হত্যা করে তারা ইহুদিবাদী ইসরায়েলিরা পুরো গাজার দখল নিয়ে তারা গ্রেট ইসরায়েল তৈরি করার যে স্বপ্ন দেখছে সে স্বপ্ন কোনোদিনও তাদের বাস্তবায়ন হবে না। কারণ এভাবে নিরীহ মানুষদের হত্যা করে আজ অবধি কোনো সভ্যতা টিকতে পারেনি। অবশেষে জানা গেল জামাতের সমাবেশের খরচের পরিমাণ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গত ১৯শে জুলাই সবথেকে বড় জাতীয় সমাবেশ করে বাংলাদেশ জামাত ইসলাম। সমাবেশকে কেন্দ্র করে কয়েক হাজার বাস ভাড়া করে নেওয়ার পাশাপাশি রিজার্ভ করা হয় লঞ্চ, ট্রেন সহ বহু যানবাহন। ব্যানার ফেস্টুনে সজ্জিত করা হয় পুরো ঢাকা। তাই অনেকের মনে প্রশ্ন, এত বড় সমাবেশ করতে কত টাকা খরচ হয়েছিল জামাতের? সোশ্যাল মিডিয়ায় অনেকেই আবার খরচের পরিমাণ ১০০ থেকে ২০০ কোটি ছাড়িয়েছে বলে দাবি করেছে। অবশেষে বিষয়টি নিয়ে কথা বলেছেন খোদ জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। বিশেষ করে বিএনপি বলছে জামাতের সমাবেশে নাকি ১০ থেকে ১২ কোটি টাকা খরচ হয়েছে। বিএনপির ফজলুর রহমান বাবুসহ বিভিন্ন দুষ্কৃতকারীরা জামাতকে নিয়ে বিভিন্ন রকম অপপ্রচার চালিয়েছে। অবশেষে বাংলাদেশ জামাত ইসলামের আমির জানিয়েছে, আপনারা যতই ১০ থেকে ১২ কোটি টাকা খরচের মিথ্যা প্রোপাগান্ডা ছড়ান না কেন, আসলে বাংলাদেশ জামাত ইসলামের সমাবেশ করতে সেদিন আমাদের ৩ কোটি টাকার থেকে কিছু কম টাকা খরচ হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামের আমিরের এই ধরনের বক্তব্য দেওয়ার পর থেকে পুরো দেশ জুড়ে বলাবলি শুরু হয়েছে, এত কম টাকার মধ্যে কিভাবে এত বড় সমাবেশ করা গেল। তবে জানা গেছে বাংলাদেশ জামাত ইসলামের আমিরের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ জামাত ইসলামকে মানুষ ভালোবেসে এই সমাবেশে
উপস্থিত হয়। কেউ টাকা পয়সা কিংবা খাবারের বিনিময়ে সমাবেশে আসেনি। শুধুমাত্র বাংলাদেশ জামাত ইসলাম কিছু কিছু জায়গায় তারা কিছু বাস ও ট্রেনের ব্যবস্থা করেছিল, যাতে করে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে ঢাকায় আসতে পারে। কিন্তু অনেকেই দেখা যাচ্ছে বিষয়টি নিয়ে খুবই গুজব ছড়াচ্ছে। এই বিষয়টি ঠিক নয় বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি আরো বলেছেন, আমরা চাই দেশটাকে একটি সুষ্ঠু ও সুন্দরভাবে এগিয়ে নিতে। এ কারণে বাংলাদেশ জামাত ইসলামের যে প্রচেষ্টা সেটি অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি নেতাকর্মীদের বলেছেন, যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য সবাইকে আরও ধৈর্য ধারণ করতে হবে।